35 বছর ধইরা আমি এক ফোঁটা পানিও খাই নাই রে। তোর গলার রগগুলা তো বেশ তাজা মনে হইতাছে। রক্তগুলাও কি পানির মতোই তোলতোলা। হারিপোতা গোরস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু মেঠো পথ, দুই পাশে ঘন বাঁশবাগান আর সুপারি গাছের সারি। সময় রাত 11:30। ভাদ্র মাসের শেষ দিক। সারাদিন গুমোট গরমের পর রাত থেকে একটানা টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের গর্জন নেই, শুধু একটানা টাপুর টুপুর বৃষ্টির শব্দে পাতায় পাতায় বৃষ্টি পড়ছে। রফিক একটা বড় কালো ছাতা মাথায় দিয়ে হাঁটছে। তার এক হাতে হ্যারিকেন, অন্য হাতে কবিরাজের ঝোলার ব্যাগ। হাশেম কবিরাজ রফিকের ছাতার নিচে পাশাপাশি হাঁটছেন। কাদা ভরা পিচ্ছিল পথ, তাই সাবধানে পা ফেলতে হচ্ছে। উস্তাদ, রাস্তা তো আরও আসিল। আপনি এই রাইত বিরাতে হারিপোতা গোরস্থানের রাস্তাটাই বাঁচলেন। আমার তো ডরে বুক কাঁপতাছে। চুপ কর গাদা। মসজিদ ব্যাপারীর বউরে জিনে ধরছিল। সারাইতে সারাইতে রাইত 12টা বাজা গেছে। বড় রাস্তা দিয়া গুইরা গেলে বাড়ি যাইতে ফজর হইয়া যাইত। আর তুই বেটা কবিরাজের সঙ্গী হইয়া এত ডর কেন? ডরামো না উস্তাদ, এইটা তো টিপটিপানি বৃষ্টির রায়। মুরব্বীরা কয় ভারী বৃষ্টি হইলে ভূতেরা নাকি পানিতে ডুইবা তাহে, বাইর হইতে পারে না। কিন্তু এই হালকা ইলশেগুড়ি বৃষ্টির রাইতে গোরস্থানের মরা লাশগুলা নাকি মাটি পইরা উইঠে আসে। মরা লাশ মাটির তলায় আজাব ভোগ করব, নাকি তোর লোকে আড্ডা মারতে উই চাইব? তুই চুপচাপ হ্যারিকেন ধইরা হাত। উস্তাদ, আপনি কি মোহাব্বত আলীর কিচ্ছা শোনেন নাই? 35 বছর আগে ওই লোক কলেরায় মরছিল। মরার আগে তার খুব পানির তেষ্টা পাইছিল, কিন্তু ডাক্তার পানি খাইতে দেয় নাই। তেষ্টায় ছটফট করতে করতে লোকটা মরছিল। ওই মোহাব্বত আলীরে তো ওই গোরস্থানেই দাফন করছিল। মাইনসে কয় হালকা বৃষ্টির রাইতে সে নাকি কাফনের কাপড় পইরা গোরস্থান থেকে বাইর হইয়া আসে বৃষ্টির পানি খাইতে। মোহাব্বত আলীর কবর তো ওই কোনায় পাকুর গাছটা নিচে। তুই এতক্ষণ পরে এই কথা মনে করলি কেন? অলক্ষণে পোলাকো থাকার, মুখ বন্ধ রাখ, চুপচাপ হাট। গোরস্থানের সীমানা লাগোয়া মেঠো পথ, টিপটিপ বৃষ্টিতে চারপাশটা একটা ধোঁয়াটে কুয়াশায় ঢেকে আছে। ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ রফিক থমকে দাঁড়ালো, তার হাতের হ্যারিকেনটা কাঁপছে। উস্তাদ, কদম ফালানো বন্ধ করে। ওইখানে কিসের যেন শব্দ হইতাছে না? কেন, কি হইছে? আপনি কান পাইতা শুনেন, কেউ মনে হয় পানি খাইতাছে। হাশেম কবিরাজ ছাতার নিচ থেকে কান পাতলেন। নিস্তব্ধতার ভেতর বৃষ্টির টাপুর টুপুর শব্দের সাথে মিশে খুব বিশ্রী একটা শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ কুকুর বা শেয়ালের মতো মুখ নিচু করে কাদা আর পানি চাটছে। শব্দটা আসছে রাস্তার ঠিক বাঁ দিকের গোরস্থানের সীমানার ভেতর থেকে, সেই পাকুর গাছটার নিচ থেকে। হয়তো কোনো শেয়াল কুকুরে গর্তের পানি ছাড়তাছে। তুই আলুটা ফালাত ওইদিকে, দেহি কি? আমি পারুম না উস্তাদ, আমার হাত অবশ হইয়া আসতেছে। দে, আমার কাছে দে। আমি কবিরাজ মানুষ, আমারে ভূতের ভয় দেখাস? হাশেম কবিরাজ হ্যারিকেনটা উঁচু করে গোরস্থানের ভাঙা সীমানার ওপর দিয়ে পাকুর গাছটার দিকে আলো ফেললেন। হ্যারিকেনের হলদেটে আলো পাকুর গাছের নিচে পড়তে হাশেম কবিরাজ আর রফিকের গায়ের রক্ত যেন বরফের মতো জমে গেল। রফিকের হাত থেকে হ্যারিকেনটা ফসকে কাদায় পড়ে গেল। পাকুর গাছের নিচে কোনো শেয়াল বা কুকুর নেই। একটা মানুষের অবয়ব
মাটিতে উপুর হয়ে বসে আছে। তার পরনে একটা সাদা কাফনের কাপড়, যা অনেক দিনের পুরনো কাদা আর পচা শ্যাওলায় কালচে হয়ে গেছে। অবয়বটি গোরস্থানের একটা পুরনো গর্তে জমা হওয়া বৃষ্টির কাদা পানি শিয়ালের মতো চুপচুপ করে খাচ্ছে। উস্তাদ, ওইটা তো ওইটা তো মোহাব্বত আলীর লাশ। উস্তাদ, উস্তাদ চলেন পালাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হাশেম কবিরাজের গলার আওয়াজ পেয়ে অবয়বটি হঠাৎ কাদা পানি খাওয়া বন্ধ করে দিল। চারপাশটা মুহূর্তের জন্য শ্মশানের মতন স্তব্ধ হয়ে গেল। শুধু টিপটিপ বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। খুব ধীর গতিতে অবয়বটি মাটির ওপর থেকে তার মুখটা তুলল। তারপর ঘাড় ঘুরিয়ে হাশেম কবিরাজ আর রফিকের দিকে তাকালো। হ্যারিকেনের আলোয় অবয়বটির মুখ দেখে রফিকের গলা চিরে একটা অমানবিক আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। অবয়বটির মুখের নিচের চোয়াল বলতে কিছু নেই। চোয়ালের হাড় খসে গিয়ে শুধু ওপরের পাটির কালো দাঁতগুলো বেরিয়ে আছে। গলার ভেতরটা একটা পচা গর্তের মতো, যেখান দিয়ে একটু আগে খাওয়া কাদা পানি চুইয়ে চুইয়ে তার কাফনের কাপড়ে পড়ছে। আর চোখ দুটোতে কোনো মনি নেই, পুরোটাই ঘোলাটে সাদা। কবিরাজ, আমার তেষ্টা তো মিটে নাই। সত্তাটি খুব অদ্ভুতভাবে শরীরটাকে সাপের মতো মোচড় দিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালো। তার কাফন থেকে টপ টপ করে কাদা পানি ঝরছে। আসমানের 2-1 ফোঁটা পানিতে কি আর আমার 35 বছরের তেষ্টা মিটে রে কবিরাজ? তোর সঙ্গীর গায়ের রক্ত তো বেশ গরম মনে হইতাছে। আমারে আমারে এক ঢোক রক্ত খাইতে দিবি? সত্তাটি গোরস্থানের ভাঙা সীমানা টপকে অবিশ্বাস্য দ্রুত গতিতে কাদামাখা পা টেনে টেনে রাস্তার দিকে ঠিক রফিকের দিকে এগিয়ে আসতে শুরু করলো। চোয়ালবিহীন সত্তাটি কাদামাখা পা টেনে টেনে অবিশ্বাস্য দ্রুত গতিতে রাস্তার দিকে উঠে এলো। তার কাফন থেকে টপ টপ করে ঘোলা পানি আর পচা কাদা ঝরছে। রফিক আতঙ্কে পেছনের দিকে সরে গিয়ে পিচ্ছিল কাদায় আছাড় খেয়ে পড়ে গেল। উস্তাদ, উস্তাদ আমারে বাঁচান, ও আমার দিকে আইতাছে। পিছে খাড়া রফিক, ডরাইস না। আমি জ্যান্ত থাকতে এই মুহূর্তে তোর পশম ছুঁইতে পারবো না। হাশেম কবিরাজ দ্রুত তার ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে এক মুঠো পরা সর্ষে বের করে আনলেন। সত্তাটি যখন তার লম্বা পচা হাতটা রফিকের দিকে বাড়িয়ে দিয়েছে, ঠিক তখনই হাশেম কবিরাজ সরিষার মুঠোটা সত্তাটির মুখের উপর সজোরে ছুঁড়ে মারলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা শয়তান, নিজের কবরে ফিরে যা। পরা সর্ষেগুলো সত্তাটির গায়ে আর সেই চোয়ালবিহীন মুখে লাগার সাথে সাথেই গরম তেলের মতো ছ্যাদ করে উঠল। সত্তাটির ফ্যাকাশে সাদা চামড়া পুড়ে সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। যন্ত্রণায় সত্তাটি এক পা পিছিয়ে গেল বটে, কিন্তু গোরস্থানের ভেতরে ফিরে গেল না। তোর সরিষা পড়ায় কাম হইব না রে কবিরাজ। আমার তো জান নাই যে আমি ডরামো। আমি তো খালি তেষ্টায় ঘুরি। আমার গলা শুকাইয়া কাঠ হইয়া গেছে। আমার রক্ত দরকার, রক্ত। সত্তাটি এবার তার 2 হাত দিয়ে হাশেম কবিরাজকে প্রচণ্ড জোরে এক ধাক্কা দিল। ধাক্কার চোটে হাশেম কবিরাজ ছিটকে গিয়ে রাস্তার ধারের বাঁশঝাড়ে পড়লেন। তার হাতের হ্যারিকেনটা কাদার উপর পড়ে গেল, কিন্তু নিভল না। উস্তাদ, উস্তাদ! রফিক উঠে দৌড়াতে চাইল, কিন্তু সত্তাটি এক লাফে রফিকের গায়ের উপর পড়ে তাকে কাদার ভেতরে চেপে ধরল।
সত্তাটির বরফ শীতল কাদা মাখা শরীরটা রফিকের গায়ের ওপর। রফিকের নাকে পচা মাটি, মরা কেঁচো আর পুরনো কাফনের তীব্র বোটকা গন্ধ এসে ধাক্কা দিল। 35 বছর ধইরা আমি এক ফোঁটা পানিও খাই নাই রে। তোর গলার রগগুলা তো বেশ তাজা মনে হইতাছে। রক্তগুলাও কি পানির মতোই তোলতোলা। সত্তাটি তার পচা মাংসহীন নখওয়ালা হাত দিয়ে রফিকের গলার চামড়া খামচে ধরল। রফিকের মনে হলো হাজারটা সুই একসাথে তার গলায় বিচ্ছে। সত্তাটি তার চোয়ালের সেই রক্তাক্ত গর্তটা রফিকের গলার উপর চেপে বসলো রক্ত চোষার জন্য। উস্তাদ, উস্তাদ আমারে মাইরা ফালাইলো উস্তাদ। হাশেম কবিরাজ বাঁশঝাড় থেকে উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন এই পিশাচ কোনো সাধারণ জিন বা ভূত নয়। এ হলো তৃষ্ণায় পাগল হয়ে যাওয়া এক জ্যান্ত লাশ। একে মন্ত্র পড়ে থামানো যাবে না। পানির এই পিশাচকে মারতে হলে আগুনের দরকার। হারামজাদা, মরা লাশ হইয়া জ্যান্ত মানুষের রক্ত খাবি? তোর তেষ্টা আমি আইসকা চিরকয়ের লাইগা মিটাইয়া দিতাছি। খারা। হাশেম কবিরাজ কাদার ওপর পড়ে থাকা হ্যারিকেনটা দ্রুত তুলে নিলেন। তিনি এক লাফে রফিকের কাছে গিয়ে হ্যারিকেনের কাঁচটা হাতের কনুই দিয়ে ভেঙে ফেললেন। তারপর জ্বলন্ত সর্দে সহ পুরো হ্যারিকেনটা সত্তাটির কাফন জড়ানো পিঠের ওপর সজোরে আছড়ে মারলেন। হ্যারিকেনটা ভাঙতে ভেতরের কেরোসিন তেল সত্তাটির কাফনের ওপর ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই জ্বলন্ত সলতে থেকে আগুন ধরে গিয়ে সত্তাটির পুরো পিঠে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুন, আগুনে আমারে পুরাইয়া দিলি কবিরাজ, আমি তোরে সারুম না। আগুনের লেলিহান শিখায় সত্তাটি রফিককে ছেড়ে দিয়ে রাস্তার উপর ছটফট করতে লাগলো। সে বৃষ্টির পানি আর কাদায় গড়াগড়িকে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কেরোসিনের আগুন এত সহজে নিভল না। সত্তাটি তার হাড়গিলে হাত দিয়ে মাটি খামচে ধরল। আগুনে পুড়তে পুড়তেই আবার গোরস্থানের সীমানার দিকে হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করলো। পানি, আমারে পানি দে, আমার শরীর জ্বইলা যাইতাছে, আমি তোরে সারুম না কবিরাজ, তোর রক্ত আমি খামো, তোর রক্ত আমি খামো। সত্তাটি ধীরে ধীরে অন্ধকারের ভেতর পুকুর পাড়ের পেছনের পুরনো কবরগুলোর দিকে মিলিয়ে গেল। বাতাসে পোড়া মাংস আর কাফন পোড়া গন্ধে টেকা দায় হয়ে উঠল। হাশেম কবিরাজ রফিকের হাত ধরে হ্যাচকা টান দিয়ে তাকে কাদা থেকে তুলে দাঁড় করালেন। আরে উঠ গাটা, খারায় খারায় আর তামাশা দেহনের কাম নাই। ও আগুন দি বানোর লাগিয়া পানি তলায় গেছে, তাড়াতাড়ি উইঠা দৌড় দে। রফিক ঘাড় নেড়ে হাশেম কবিরাজের হাত ধরে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। টিপ টিপ বৃষ্টির ভেতর কাদা মারিয়ে তারা দুজন নিজেদের গ্রামের দিকে ছুটল। পেছনে গোরস্থানের ভেতর থেকে তখনও একটা গৌরানির শব্দ ভেসে আসছিল। রাত তখন 1টা। হাশেম কবিরাজ আর রফিক আচার খেতে খেতে বাড়িতে পৌঁছালো। ঘরের দরজা জানালা সব শক্ত করে বন্ধ করে দেওয়া হলো। ঘরের ভেতর একটা বড় হ্যারিকেন জ্বলছে। রফিক ফ্লোরে বসে কাঁপছে। তার গলার কাছে 5টা আঙুলের কালশিটে পড়া দাগ। দাগগুলো থেকে কালচে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর জায়গাটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। উস্তাদ, ও কি মইরা গেছে? ও আর আইব না তো? হ্যাঁ, মরা মাইনসেরে কি আর 2বার মারে রে রফিক? ও তো মাটির তলার আজাব, মাটির তলায় আসিল, আবার গোরস্থানে ফিরা গেছে। হ্যাঁ, তাইলে তো মনে হয় বিপদ কাইটা গেছে। বিপদ কাটে নাই রে রফিক, বরং আমি ওর গায়ে আগুন ধরাইয়া ওর তেষ্টা আরো 1000 গুণ বাড়াইয়া দিছি। ও শান্ত হইব না,
ও এত সহজে শান্ত হইব না। হঠাৎ ঘরের বাইরে টিপটিপ বৃষ্টির শব্দটা যেন একদম থেমে গেল। চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার ভেতর হাসিম কবিরাজ আর রফিক স্পষ্ট শুনতে পেলেন তাদের ঘরের কাঁচা মাটির মেঝের ঠিক নিচ থেকে একটা শব্দ আসছে। কেউ যেন মাটির নিচ থেকে সুড়ঙ্গ খুঁড়ে তাদের মেঝের একদম নিচে এসে বসে আছে আর মাটি চাটছে। উস্তাদ, ওইটা ওইটা কিসের শব্দ? মনে হইতাছে আমাগো মেঝের নিচ থেকেই আইতাছে, তাই না? হঠাৎ তাদের দুজনের পায়ের কাছে মেঝের মাটিটা একটু ভিজে স্যাঁতসেঁতে হয়ে কাদা হয়ে গেল। আর সেই কাদার ভেতর থেকে সেই চোয়ালবিহীন পিশাচের ঘরে বিকৃত গলাটা ফিসফিস করে বলে উঠল, কবিরাজ, তোর ঘরের তলার মাটি তো বেশ নরম, আর বৃষ্টির পানিতে গইলা কাদা হইয়া গেছে। আমি তো নিচ দিয়ে আইসা পড়ছি। এখন এখন আমার আগুনের তেষ্টা তুই কেমনে মিটাবি? রফিকের চোখের মণি আতঙ্কে স্থির হয়ে গেল। মেঝের সেই কাদা হওয়া জায়গাটা ধীরে ধীরে সাপের গর্তের মতো বড় হতে শুরু করলো। আর ভেতর থেকে দুটো কাদা মাখা হাড়গিলে হাত রফিকের পায়ের দিকে বেরিয়ে এলো।